আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমরা আজকে একটি প্র্যাকটিক্যাল কিছু শেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি একটি ইটের ভাষায়। উৎপাদন ব্যয়ের অঙ্ক করতে গেলে আমরা দেখতে পাই যে কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল থেকে শুরু করে একটা পণ্য কিভাবে বিক্রয় পর্যন্ত পৌঁছায়, সেই একটা উৎপাদন প্রক্রিয়া আমরা ইটের ভাটা থেকে আপনাদের দেখাবো, যাতে ইটের ভাটার সাথে আমরা অনেকে পরিচিত। যদি আমরা ইটের ভাটা দেখাই তাহলে আপনাদের অনেকে বুঝতে সুবিধা হবে যে এটা কিভাবে উৎপাদন হয়। তো প্রথমে যখন আপনারা আসবেন তখন দেখবেন যে আমাদের এখানে কাঁচামাল আছে। যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পেছন সাইডে যে কাঁচামালগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের প্রারম্ভিক কাঁচামাল। এই কাঁচামালের সাথে আমরা আরো দেখতে পাবো যে বিভিন্ন গাড়ি বা বিভিন্ন ট্রলি এগুলোতে করে কাঁচামাল ক্রয় করে নিয়ে এসে রাখা হচ্ছে। তাহলে কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় কি হবে? যোগ হবে। এখন কাঁচামাল ক্রয়ের সাথে কাঁচামালের যে পরিবহন খরচ আছে এটা আমরা যোগ করব, আর পরিবহন খরচ যোগ করার পর আমাদের কাঁচামালের বাদটা থাকতে পারে বা কিছু ক্ষতি থাকতে পারে, ক্ষয়ক্ষতি থাকতে পারে, সেগুলো আমরা কি করব? বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পরে আর সমাপনী এখানে দেখবেন আমরা যে উৎপাদন করতেছি সব কাঁচামাল কিন্তু আমাদের একদিনে লাগবে না, বা আমরা যে প্রোডাক্টটা প্রডিউস করতেছি তার পেছনে লাগবে না। যেগুলো আমরা রেখে দিব সেগুলো হচ্ছে আমাদের সমাপনী কাঁচামাল। তাহলে অঙ্কের ভাষা এখানে কি হবে? অঙ্কের ভাষা হবে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামালের সাথে কাঁচামালের ক্রয় যোগ, কাঁচামালের পরিবহন যোগ। কাঁচামালের পরিবহনের সাথে আমাদের আরো যে কাঁচামালের বিষয় আছে সেগুলো হচ্ছে বাদ যাবে। যেমন রাস্তায় আসতে আসতে অনেক সময় কাঁচামাল নষ্ট হয়, কাঁচামালের বিনিষ্ট যদি থাকে তাহলে বাদ যাবে। তাহলে তারপরে কাঁচামালের যদি ফেরত বা বাদটা থাকে, এমন হয় যে আমরা ইট তৈরি করার জন্য ভালো খুব মাটি প্রয়োজন, কিন্তু আমরা যখন মাটি নিয়ে এসেছি সে ধরনের ভালো মাটি আমরা পাই নাই বা আমাদের পছন্দসই মাটি হয় নাই। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যে মাটিগুলো আমাদের প্রয়োজন না বা আমাদের কাজে লাগবে না সে মাটিগুলো আমরা রিটার্ন দিব, অর্থাৎ ফেরত দিব। যদি ফেরত দিই সেটা আমাদের কি করতে হবে? মাটি থেকে বাদ দিয়ে দিতে হবে। তাই কাঁচামালের ফেরত বা কাঁচামালের সমাপনী যেগুলো থাকবে বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল। ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যারা প্রত্যক্ষ শ্রমিক আছে তারা আমাদের এই শ্রমের সাথে সরাসরি কাজ করতেছে। আমাদের যে ইট উৎপাদন হবে এই ইট উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো আমরা প্রক্রিয়া করবে, যারা এই কাঁচামালের সাথে প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত যারা আছে, আমরা এখন তাদের দেখতে পাচ্ছি তারা সরাসরি আপনার কাঁচামালের সাথে কাজ করছে। তো যারা সরাসরি কাঁচামালের সাথে কাজ করে তারা হচ্ছে আমাদের প্রত্যক্ষ শ্রমিক। তাই প্রত্যক্ষ শ্রমিক যারা কাঁচামালের সাথে কাজ করে তাদেরকে আমরা বলবো প্রত্যক্ষ শ্রমিক বা উৎপাদন মজুরি বা কারখানা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ সকল খরচগুলো আমাদের এই খরচের সাথে অ্যাড হবে। অর্থাৎ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে কাজ করছে এরা সবাই কিন্তু প্রত্যক্ষ শ্রমিক, অর্থাৎ কাঁচামালের সাথে সরাসরি এরা কাজ করছে। এরা কাঁচামালের সরাসরি কাজের সাথে জড়িত, আর কাঁচামালের সাথে যারা জড়িত তারা প্রতিদিনের মজুরি প্রতিদিন। প্রত্যক্ষ শ্রমের সাথে যারা জড়িত তাদের প্রত্যেক দিনের মজুরি প্রত্যেক দিনই দেওয়া হয়, তাই তাদেরকে বলা হয় প্রত্যক্ষ শ্রমিক। অর্থাৎ প্রত্যক্ষ শ্রমিকরা আমাদের মুখ্য ব্যয়ের পূর্বে হিসাবভুক্ত হয়, তাই মুখ্য ব্যয়ের পূর্বে আমাদের প্রত্যক্ষ শ্রমিকদের হিসাব করতে হয়। তো আমরা এখন সরাসরি কিছু প্রত্যক্ষ শ্রমিকের কাছ থেকে শুনবো তাদের মজুরি আসলে তারা প্রত্যেক দিন পায় কিনা। আসসালামু আলাইকুম। তো এই যে আপনারা প্রত্যেকদিন ইট কাটছেন, তো আপনি একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ ইট কাটতে পারে? একজন মানুষ 2200 পর্যন্ত কাটা যায়। 2200 পর্যন্ত আপনি ইট এভাবে কাটতে পারেন? 3000ও কাটতে পারেন? 3000 হয়। যাক, খুব ভালো। তো আপনারা যে এই যে ইট গুলো যেখানে কেটে রাখছেন এভাবে কাঁচা ইট, এগুলো শুকাতে কতদিন মতো সময় লাগে? 3 দিন। 3 দিন শুকানো, তারপরে এইভাবে পাশে রাখে দেন। এটা রাখা পুরোপুরি শুকাই গেলে তারপরে এটা পোড়ানোর জন্য কারখানায় চলে যায়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আমি বলছি যে আপনারা যে প্রতিদিন কাজ করেন, হ্যাঁ, যে প্রত্যেকদিনের কাজের যে মজুরি হয় সেটা কি আপনাদের প্রত্যেকদিন দিয়ে দেয়? না, আমাদের এটা আমাদের প্রতিদিনের দিনে প্রতিদিনের মজুরি প্রতিদিন দিয়ে দেয়। এটা আমাদের কোনো বাকি টাকি রাখে না। আমরা এই কাজের বিষয়ে কাজটা মহাজনে ভালো কাজ করি, শান্তি আছে, আর আমরা এই কাজের উপরে দক্ষতা এরও কাজের উপরে আপনারা প্রত্যেক দিনের মজুরি প্রতিদিন পেয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকদিনের মজুরি আমাদের প্রত্যেকদিন দিয়ে দেয়, আমাদের কোনো বাকি রাখে না। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখলেন যে এখানে আমাদের যারা ইটের সাথে প্রত্যেকদিন প্রত্যক্ষভাবে কাজ করতেছে তারা প্রত্যেক দিনের মজুরি প্রত্যেক দিন পেয়ে যায়, এদের মজুরি বাকি রাখা হয় না, এরা নিয়মিত মজুরি পায়। আমাদের মেহেরপুর জেলার সব থেকে ভালো একজন ভাটার মালিক আমাদের পারভেজ সাহেব,
তিনি তাদের শ্রমিক যারা আছে তাদেরকে প্রত্যেকদিন মজুরি দিয়ে দেয়। আর এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ শ্রমিক, যারা প্রত্যক্ষভাবে আমাদের ইটের সাথে কাজ করছে। তো প্রত্যক্ষ মজুরিগুলা, প্রত্যক্ষ শ্রমিকের যে খরচ আছে, প্রত্যক্ষ সকল খরচ যোগ করার পরে আমাদের প্রতিষ্ঠানের যে খরচটা বের হবে, সেই খরচটার নাম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ শ্রমিকের খরচ বা প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ অনেক যে খরচগুলো আছে সেগুলো। প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পরে আমাদের প্রতিষ্ঠানের যে ব্যয়টি বের হবে, সেই ব্যয়টির নাম হচ্ছে মুখ্য ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম কাঁচামালের ব্যবহারের পর প্রত্যক্ষ শ্রমিকরা কাজ করতেছে। এখন প্রত্যক্ষ শ্রমিকদের কাজ শেষে মুখ্য ব্যয় বের হয়ে গেল। মুখ্য ব্যয় বের হওয়ার পরে আমরা দেখব যে কাঁচামালের যে মুখ্য ব্যয়ের পরে কাঁচামালটা আমাদের কারখানায় এসে বা ফ্যাক্টরিতে এসে কিভাবে ফ্যাক্টরিতে উৎপাদন হয় সেটা আমরা দেখব। এখানে আসি, আমরা দেখব যে প্রথমে আমরা দেখব যে এখানে ইট সাজানো হচ্ছে। ইট আমাদের এখানে দেখবেন কাঁচা ইট নিয়ে এসে এখানে সাজানো হচ্ছে। কাঁচা ইটগুলো আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ রাখা হচ্ছে। এগুলোতে আপনাদের পরে কয়লা দিয়ে, আগুন দিয়ে আপনাদের এই ইটগুলো পোড়ানো হবে। এগুলো হচ্ছে আমাদের কাঁচামালের ফ্যাক্টরিতে প্রক্রিয়া শুরু হলো। কেটে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুখ্য ব্যয়ের পরে চলে আসলাম কারখানায়। চলে এসে কারখানায় দেখতেছি কারখানার শ্রমিকরা কাজ করতেছে। কারখানার জ্বালানি, কারখানার অন্যান্য যত খরচ আছে, সব খরচগুলো আমাদের কারখানা খরচের সাথে যোগ হবে। কারখানা খরচের আরো বিস্তারিত যে বিষয়গুলো আছে, সেগুলো আপনারা শীটে গিয়ে বইয়ের ভাষায় একটু দেখে নেবেন। ধন্যবাদ। আমাদের কারখানায় যে শ্রমিকরা কাজ করে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কারখানার কাজ চলছে। এখানে আমাদের কারখানার মধ্যে আরো যে খরচগুলো যোগ হবে, সেগুলো হচ্ছে কারখানার ভাড়া, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ খরচ, পরোক্ষ মজুরি, কারখানা ম্যানেজারের বেতন, ড্রয়িং বা অঙ্কন অফিসের বেতন, কারখানা বীমা, কারখানা মেরামত, কারখানা দালানের অবশ্যই, নিজস্ব জমিতে অবস্থিত কারখানা ভাড়া। আর আমরা আরো এই পাশে দেখতেছি আমাদের কারখানার কাজ চলতেছে। যেগুলো দেখেন ইট পড়তেছে বা কাজ চলতেছে, এগুলো আমাদের চলতি কার্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একবার খেয়াল করবেন যে আমাদের এখানে যে কারখানার কাজ ছিল, কারখানার কাজ শেষ করার পরে আমরা চলে এসেছি চলতি কার্য। দ্যাট মিনস যে কাজগুলো আমাদের চলতেছে, দেখছেন এখান থেকে ইট বের করছে, নতুন নতুন ইট বের করছে, এগুলো হচ্ছে আমাদের চলতি কার্য। তো চলতি কার্যর প্রারম্ভিক যোগ হবে, চলতি কার্যের সমাপনী বিয়োগ হবে। আর বিনিষ্ট যে মালগুলো আছে, আমার সাইডে দেখতেছেন যে অনেক নষ্ট ইট পড়ে আছে, এগুলো হচ্ছে বিনিষ্ট মাল। এগুলো হচ্ছে আমাদের চলতি কার্যের পরে এই বিনিষ্ট মালগুলা বাদ দিলে বেশি ভালো হয়। অনেক ক্ষেত্রে দেখবেন ফ্যাক্টরির পরে বাদ দেওয়া হয়, অনেক সময় চলতি কার্যের পরে বাদ দেওয়া হয়, দুইটাই সঠিক এখানে। তো এরপরে আমরা দেখব যে সমাপনী। চলতি কার্য কাজ শেষ হওয়ার পরে আমরা দেখব যে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, এগুলো সমাপনী মজুদ পণ্য বলতে এই যে আমরা যে ইটগুলো দেখতেছি, এই ইটগুলো সম্পূর্ণ রেডি ইট, মানে এগুলো উৎপাদন হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের তৈরি পণ্য। তো এখানে যে ইটগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক। আর এরপরে আমরা ইট বিক্রি করার পরে বা ইট অন্য জায়গায় যাওয়ার পরে যে ইটগুলো পড়ে থাকবে, সেগুলো হচ্ছে তৈরি পণ্যের সমাপনী। অর্থাৎ চলতি কার্যের পরে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ হবে এবং তৈরি পণ্যের সমাপনী বিয়োগ হবে। এখানে আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ হবে এবং তৈরি পণ্যের সমাপনী বিয়োগ হবে। যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম একটি ইটের ভাটায়। তো ইটের ভাটায় আমরা শিখে আসলাম যে কিভাবে ফ্যাক্টরি পর্যন্ত একটি পণ্যের জীবনচক্র চলে। তো ফ্যাক্টরিতে আমরা যেটা দেখলাম, তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ করলাম, তৈরি পণ্যের সমাপনী বিয়োগ করলাম। তো তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী যোগ করার পরে যেটা বের হবে সেটার নাম হচ্ছে, আমরা বইয়ের ভাষায় দেব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় শেষ হওয়ার পরে আমাদের পণ্যটি চলে আসবে আমাদের অফিসে। যখন অফিসে আসবে তখন আমরা যে খরচগুলো যোগ করব, সেই খরচগুলো আমরা অফিসের নামে হিসাবভুক্ত করব। যেমন সে খরচটির আমরা অফিসিয়াল নাম দেব হচ্ছে অফিস এবং প্রশাসনিক ব্যয়। তো অফিস এবং প্রশাসনিক ব্যয়ের মধ্যে আছে কর্মচারীদের বেতন। এই কর্মচারী কারা? এটা কিন্তু যারা প্রত্যক্ষ কর্মচারী ছিল তারা নয়, মানে কর্মচারী, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা যেন অফিস কর্মচারী হয়। যে অফিসের যে কর্মচারী আছে তাদের হিসাবটা আমরা অফিসের মধ্যে দিব, আর কারখানায় যে কর্মচারী আছে তাদের খরচটা আমরা কারখানার মধ্যে দিব। আর যারা প্রত্যক্ষ শ্রমিক আছে তাদের খরচটা আমরা প্রত্যক্ষের মধ্যে দিব। এবং যারা শোরুমে কাজ করবে, মানে শোরুমে যে শ্রমিকগুলো আছে, সেটা আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। এরপরে আছে অফিসের ভাড়া। খেয়াল রাখতে হবে, এটা নির্দিষ্টভাবে শুধু অফিসের ভাড়াটা এখানে কাউন্ট হবে, এখানে আপনার ফ্যাক্টরির ভাড়া বা অন্যান্য ভাড়া আসবে না। তারপরে আছে ছাপা ও মণিহারি, তারপর অফিস ব্যবস্থাপকের বেতন, অফিসের মেরামত, ডাক ও তার,
তারপরে আছে অফিসের টেলিফোন ও বীমা, তারপরে আছে অফিস টেলিফোন বীমার পরে আমাদের আরো খরচ যাবে অফিসের বিদ্যুৎ, নিরীক্ষা, ব্যবস্থাপকের বেতন, অফিসের অন্যান্য খরচ। অফিসের যে খরচগুলো আছে সবগুলো আমরা এক জায়গায় করে অফিস এবং প্রশাসনিক ব্যয় হিসাবে হিসাবভুক্ত করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের অফিস খরচ শেষ হয়ে গেল। অফিস খরচ শেষ হওয়ার পরে আমরা চলে আসব বিক্রয় এবং বিতরণ খরচে। বিক্রয় এবং বিতরণ খরচ বলতে বোঝাই যে ওই পণ্যটা বিক্রয় করার জন্য আমাদের যে খরচগুলো হবে সেগুলো আমরা এক জায়গায় করে বিক্রয় এবং বিতরণ খরচ হিসাবে লিখব। বিক্রয় এবং বিতরণ খরচের মধ্যে আছে বিক্রয়, যেমন বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর বেতন, শোরুম খরচ, তারপরে আছে প্যাকিং খরচ, বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক, বহি পরিবহন, অনাদায়ী পাওনা, নমুনা ও ক্যাটালগ, তারপরে আছে অনাদায়ী পাওনা, আপ্যায়ন, গণনা অফিসের বেতন, তারপরে ভ্রমণ ভাতা। এইসব খরচগুলো আমরা যোগ করব, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিক্রয় ও বন্টন উপরিব্যয়। তো বিক্রয় এবং বন্টন উপরিব্যয়ের পরে আমরা যে খরচটা পাবো, টোটাল আমরা এতক্ষণ পর্যন্ত পণ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত যে খরচগুলো কাউন্ট করেছি সবগুলো যোগ করে যে খরচটা পাবো সেটাকে বলবো আমরা ওই পণ্যের টোটাল খরচ, মানে ওই পণ্যের মোট খরচ। তো ওই পণ্যের আমরা আনুমানিক একটা অ্যামাউন্ট আপনাদের বলি বোঝার জন্য, যে টোটাল একটি পণ্য তৈরি করতে আমাদের খরচ হয়েছে 20,000 টাকা। তো যদি টোটাল খরচ হয় 20,000 টাকা, তাহলে এখানে আমরা আরো যোগ করব হচ্ছে মুনাফা। কারণ 20,000 টাকায় পণ্য উৎপাদন করে তো আর আমরা 20,000 টাকায় বিক্রি করব না। তো এখানে মনে করেন যে 20,000 টাকার পণ্যে আমরা 2,000 টাকা লাভ করতে চাই। তো আমরা যদি 2,000 টাকা লাভ করতে চাই তাহলে মোট ব্যয় আমাদের হয়েছে 20,000 টাকা। এখানে আমরা যোগ করব হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা যোগ করলে আমাদের মোট বিক্রয় মূল্য এসে দাঁড়াবে হচ্ছে 22,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? আমরা শিখলাম হচ্ছে যে একটি পণ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে তার জীবন চক্রে কাঁচামাল থেকে শুরু হলো, হয়ে ওইটা আস্তে 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 সব খরচগুলো ধারাবাহিকভাবে যোগ হলো, হওয়ার পরে যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের পণ্যের মোট বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যে আমাদের এই পণ্যটি বিক্রয় করতে হবে। ধন্যবাদ সবাইকে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আমরা এতক্ষণ যে অঙ্কটি করছিলাম সেই অঙ্কটির একটু বিস্তারিত আমরা চার্টের মাধ্যমে একটু বিস্তারিত দেখে নিব, যে বিষয়টা আমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে এখানে আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো আমাদের এখানে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ পড়াশোনা আমরা যে তোমাদের জন্য এত পরিশ্রম করতেছি, ধারাবাহিকভাবে এত ভিডিও মেক করতেছি, অনেক সব মিলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এত ব্যস্ততার মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে যদি তোমরা আমাদের ভিডিওগুলো না দেখো, মনোযোগ সহকারে সময় না দাও, তাহলে তোমাদেরই একটা সময় পস্তাতে হবে যে ভাইয়ারা আমাদের জন্য এত কষ্ট করলো কিন্তু আমরা কিছুই করলাম না। তো আমরা এই উৎপাদন ব্যয়ের সংক্ষিপ্ত চার্টটা একটু দেখবো। সংক্ষিপ্ত চার্ট হচ্ছে, প্রথমে আমাদের যাবে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামালের সাথে আমাদের যোগ হবে কাঁচামালের ক্রয়, তারপরে যোগ হবে আমাদের পরিবহন, তারপরে আমাদের আসবে হচ্ছে সমাপনী কাঁচামাল বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় শেষ হওয়ার পরে এটা আমাদের একটি স্টেপ শেষ হলো। এখন এরপরে আমাদের যোগ হবে হচ্ছে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ যত খরচ আছে এগুলো আমরা একটি স্টেপে যোগ করব। আমার কালারগুলো খেয়াল রাখবে, কালারগুলো আমাদের একটি স্টেপ। ঠিক আছে? এরপরে এখান থেকে যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরে আমাদের অঙ্ক চলে আসলো আমাদের কারখানা উপরিব্যয়। এরপর আমাদের যোগ হবে কারখানা উপরিব্যয়, কারখানা ব্যয় বা কারখানা কার্য ব্যয়, এগুলো বের হলো। এরপরে আমাদের অঙ্কে চলে আসবে হচ্ছে আমাদের প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য আমাদের যোগ হবে, প্রারম্ভিক চলতি কার্যের সাথে আমাদের সমাপনী চলতি কার্য বাদ যাবে। সমাপনী চলতি কার্য বাদ যাওয়ার পরে আমাদের উৎপাদিত দ্রব্যের ব্যয় বের হবে। তো উৎপাদিত দ্রব্যের ব্যয় বের হওয়ার পরে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের তৈরি পণ্যের কাছে। তো প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ প্রারম্ভিক যোগ হবে, সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ হবে, যেটা বের হবে সেটার নাম হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের আবার যোগ হবে হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। হ্যাঁ, তো প্রশাসনিক উপরিব্যয় যোগ হওয়ার পরে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের মোট খরচ। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে মোট খরচের সাথে সমস্ত হিসাবগুলোকে যোগ করার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মুনাফা। ঠিক আছে? তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের
মোট মুনাফা কিভাবে বের হবে সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখন দেখবো আমাদের মোট মুনাফা কিভাবে বের হবে। তো আমাদের মোট মোট খরচ আছে, আমাদের এটা মনে করো যে মোট খরচ বের হলো। তো মোট খরচ বের হওয়ার পরে মোট খরচের সাথে আমরা মুনাফাটা যোগ করব, যোগ করার পর যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের বিক্রয়। তো এটা হচ্ছে আমাদের ছিল সংক্ষিপ্ত চার্ট। এখন আমরা এই চার্টটা একটু বিস্তারিত আকারে দেখবো। তো বিস্তারিত যদি দেখা যায়, আমরা আরেকবার খেয়াল করি, এই চার্টটা হচ্ছে আমাদের অঙ্কের মূল। কারণ অঙ্কগুলোকে আমাদের ধারাবাহিকভাবে এই চার্টের অনুযায়ী সাজাতে হবে। যদি চার্ট অনুযায়ী ধারাবাহিকভাবে আপনারা সাজাতে না পারেন, তাহলে আপনার এখানে সব বিষয়গুলো বৃথা হয়ে যাবে। কারণ একটির মধ্যে আরেকটি খরচ যদি ইনক্লুড হয়ে যায়, তাহলে আপনি কোনো কিছুই পারবেন না বা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়ের মধ্যে যাবে হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত বা বাট্টা বাদ যাবে। এরপরে নেট কাঁচামাল ক্রয় বের হলো, নেট কাঁচামাল ক্রয়। এখান থেকে আমাদের যোগ হবে কাঁচামালের সমাপনী মজুদ বাদ যাবে। তারপরে কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরে আমাদের থাকবে হচ্ছে প্রত্যক্ষ উৎপাদন, কারখানা মজুরি ইত্যাদি অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব। যোগ করার পর যেটা আমাদের বের হবে সেটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয়ের পরে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে, মুখ্য ব্যয় শেষ হয়ে গেলে আমরা চলে আসবো, আমাদের অঙ্ক চলে আসবে কারখানা ব্যয়। তো আমাদের কারখানা ব্যয় আমরা দেখবো নিচের দিকে যে কারখানা ব্যয় কোথায় থেকে আসছে। কারখানা উপরি ব্যয়ের মধ্যে আছে কারখানা ভাড়া ও কর, তারপরে আছে কারখানা কাঁচামাল, আহ পরোক্ষ খরচ, পরোক্ষ মজুরি, কারখানা ম্যানেজারের বেতন, ড্রয়িং বা অঙ্কন অফিসের বেতন। এগুলো হচ্ছে আমাদের কারখানার মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারখানা ম্যানেজারের বেতন, তারপরে আছে ড্রয়িং এবং অঙ্কন অফিসের বেতন, কারখানা বীমা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, কারখানা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, তারপরে কারখানা দালানের অবচয়, নিজস্ব জমিতে অবস্থিত কারখানা ভাড়া, যন্ত্রপাতির অবচয়। অবশ্যই সে যন্ত্রপাতিটা আমাদের কারখানায় ব্যবহার হতে হবে। কারখানায় যদি ব্যবহৃত যন্ত্রপাতি না হয়, তাহলে কখনোই আমরা এইটা কারখানার মধ্যে দিব না। এখন আমাদের আছে খুচরো যন্ত্রাংশের ব্যবহার, কারখানা তদারকি খরচ, কারখানা ব্যবহৃত মণিহারি, মান নিয়ন্ত্রণ খরচ, বেকার সময়ের মজুরি, অতিরিক্ত সময়ের মজুরি, মোট উৎপাদন খরচ বের হলো আমাদের। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের চলতি কার্যের চলে আসবে। উৎপাদন ব্যয় বের হওয়ার পর আমাদের আসবে চলতি কার্য। তো চলতি কার্যের প্রারম্ভিক যোগ হবে, চলতি কার্যের সমাপনী বিয়োগ হবে। এখন আমাদের বের হলো হচ্ছে বিনিষ্ট বা ব্যবহারের অযোগ্য মালের বিক্রয় যদি থাকে, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। এরপর আমাদের বের হলো উৎপাদিত দ্রব্যের ব্যয় যোগ তৈরি বা উৎপাদিত দ্রব্যের প্রারম্ভিক মজুদ, তৈরি বা উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ আমাদের বিয়োগ হবে। যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড এর পর আমাদের অঙ্ক চলে আসবে অফিস এবং প্রশাসনিক উপরিব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, ব্যবস্থাপকের বেতন, ছাপা মণিহারি, অফিসের মেরামত, ডাক ও তার খরচ, অফিস টেলিফোন বীমা, অফিসের বিদ্যুৎ খরচ, নিরীক্ষা ফিস, ব্যবস্থাপক ও পরিচালকের ফিস, অফিসের আসবাবপত্র অবস্থায়, অফিসের অন্যান্য খরচাবলী। তো অফিসের সমস্ত খরচ হিসাব করার পরে আমরা দেখব বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এখন অফিসের খরচগুলো শেষ হওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রয় ও বন্টন উপরিব্যয়ের মধ্যে আছে বিক্রয় কর্মীর বেতন, কমিশন, বিজ্ঞাপন, শোরুম খরচ, উৎপাদিত পণ্যের গুদাম খরচ, প্যাকিং খরচ, বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক, পরিবহন, বহি পরিবহন, শিল্প মেলায় অংশগ্রহণ ব্যয়, প্রদত্ত বার্তা, অনাদায়ী পাওনা, নমুনা ও ক্যাটালগ খরচ, আপ্যায়ন, গণনা অফিসের বেতন, ডেলিভারি চার্জ, বিক্রয় প্রসার ব্যয়, ভ্রমণ খরচ, বিক্রয় কর্মীর বেতন, ডেলিভারি সরঞ্জামের অবচয়। তো আমরা এখানে যে বিষয়টা খেয়াল করলাম যে আমাদের যে খরচগুলো বের হলো, তাহলে এইটা আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের মোট ব্যয়। এই পর্যন্ত আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তো মোট ব্যয় থেকে আমরা খেয়াল করব যে মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা কি করব,
অ্যাড করব। মোট ব্যয়ের সাথে মুনাফা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের আহ, আহ, মোট ব্যয় মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করলাম, যোগ করলে যেটা আমাদের বের হবে সেটা হচ্ছে আমাদের বিক্রয়। সেটা আমাদের বের হবে বিক্রয়। তাহলে আমরা শিখলাম স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এই হিসাবগুলো অন্তর্ভুক্ত করব। তো এরপরে আমরা খেয়াল রাখবো, আমরা একটি বোর্ড অঙ্ক গিয়ে দেখবো। আমরা একটা বোর্ডের অঙ্ক করব, পড়ার পরে গিয়ে দেখবো যে আমাদের বোর্ড অঙ্কে কি অবস্থা। আমরা একটা বোর্ড অঙ্ক দেখে তারপর আমরা বোর্ড অঙ্কটা বোর্ডের সমাধান করব, ঠিক আছে? তো আমরা এখন একটা বোর্ড অঙ্কে যাব, যে কোনো একটা বোর্ডের অঙ্ক। যে যে ধরনের প্রশ্ন হয় পরীক্ষায় সেটা আমরা যদি হাতে কলমে দেখতে পারি সব থেকে ভালো হয়। সবসময় মনে রাখবেন, হাতে কলমের কখনোই বিকল্প হয় না, হাতে কলমে শিখতে হবে। তারপরে এই যে অনলাইনে আমরা যেটা দেখাচ্ছি এটা দেখলে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। যাদের এইগুলো বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন অথবা আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি যোগাযোগ করবেন। আমরা হাতে কলমে অঙ্ক শিখিয়ে থাকি, কিভাবে অঙ্ক শেখাই সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা একটা বোর্ড অঙ্কে যাব, আমাদের এগুলো সব শীটের অঙ্ক। তো আমরা একটি রাজশাহী বোর্ড 2022 অঙ্কটা দেখতে পারি। তো আমাদের শীটের এটা হচ্ছে মডেল 2 নম্বর অঙ্ক, বোর্ড মডেলের 2 নম্বর অঙ্ক, রাজশাহী বোর্ড 2022। তো এই অঙ্কটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে অঙ্কটির মধ্যে কি কি আছে, কোন কোন বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? দেখলে আমরা সব বুঝতে পারবো যে এটা কিভাবে হিসাবভুক্ত হবে। তো আমরা যদি এই অঙ্কটিকে খেয়াল করি তাহলে আমরা দেখবো এই অঙ্কটিতে প্রথমে আছে কাঁচামাল। প্রথমেই আছে আমাদের হচ্ছে কাঁচামাল আছে। তো কাঁচামাল আছে, অঙ্কটি আমরা পড়বো। কাঁচামাল আমাদের আছে কাঁচামাল 1,60,000 টাকা। তারপর আছে প্রারম্ভিক কাঁচামাল। কাঁচামাল প্রথমে আছে কাঁচামাল ক্রয়, তারপর আছে প্রারম্ভিক কাঁচামাল, তারপর আছে সমাপনী কাঁচামাল, তারপর আছে প্রত্যক্ষ শ্রম, তারপরে আছে হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়, তারপর আছে আমাদের অফিস প্রশাসনিক খরচ, তারপর আছে বিক্রয় ও বিলি খরচ। আমি অ্যামাউন্ট গুলো বলছি না, কারণ অঙ্কের যে আমাদের বাম পাশে যে খরচগুলো আমরা দেখতে পাচ্ছি এই খরচগুলো সবসময় কিন্তু আমাদের একই থাকে। হ্যাঁ, এই খরচগুলোর নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবর্তন হয় না, কিন্তু আমাদের এই বাম পাশে ডান পাশে যে আমরা অ্যামাউন্ট গুলো দেখতেছি এগুলো আমাদের টু বি কন্টিনিউ পরিবর্তন হয়, ঠিক আছে? কারণ এক একটি প্রতিষ্ঠানে খরচের ধারাবাহিকতা এক এক রকম এবং সেই খরচগুলো এক একভাবে কাউন্ট করা হয়। তাই যে প্রতিষ্ঠানে খরচ যেমন তারা সেভাবে হিসাব করবে, তাদের অ্যামাউন্টটা তেমন হবে। প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী তৈরি পণ্য এবং বিক্রয়। তো সব মিলে আমাদের এই অঙ্কের ইনফরমেশনটা দেওয়া আছে। আমরা রিকোয়ারমেন্ট গুলো পড়বো যে আমাদের সৃজনশীল প্রশ্নে কি কি চাওয়া হয়েছে আমাদের কাছ থেকে। প্রথমে আমাদের চাওয়া হয়েছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। তো আমাদের এখানে উত্তরগুলো দেওয়া আছে যদিও, তারপরে সমস্যা নেই, আমরা অঙ্কগুলো সমাধান করে দেখবো। প্রথমে আছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করতে হবে। 2 নম্বরে আমাদের নির্ণয় করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে এবং নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এই অঙ্কটা সবাই যখন আমি অঙ্কটি বোর্ডে সমাধান করব তখন আপনাদের কাজ হবে, আপনারা এই অঙ্কটি শীটটা সামনে খুলে নেবেন, নিয়ে শীট দেখে দেখে শীট থেকে বুঝে বুঝে, অর্থাৎ এই যে এখানে যে অঙ্কটি আছে এই অঙ্কটি আপনারা নিয়ে বসবেন। অঙ্কটা যদি আপনারা হাতে নিয়ে বসেন বা সামনে নিয়ে শুরু করেন, এই অঙ্কটি আপনারা নেবেন, নিয়ে অঙ্কটি ধারাবাহিকভাবে কিভাবে হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমি আপনাদেরকে সমাধান বোর্ডে এখন দেখাবো। আমরা আসবো হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ডে আমরা হাতে কলমে অঙ্কটি ইনশাল্লাহ সমাধান করব। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ক্লাসটা পুরোপুরি দেখবেন, কারণ এই ক্লাসটা অনেক গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমি আপনাদের জন্য, যাতে আপনারা সুন্দরভাবে গুছিয়ে এই বিষয়টাকে বুঝতে পারেন। ধন্যবাদ। আমরা এখন হাতে কলমে অঙ্কটি করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে অঙ্কটি পড়লাম সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2022 এবং আমাদের শীটের মডেল 2 নম্বর অঙ্ক। তো আমাদের এই প্রশ্নের প্রথম প্রশ্নটি চাওয়া হয়েছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখলাম ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়। তো ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়ের প্রথম আইটেম হবে আমাদের প্রারম্ভিক কাঁচামাল, যেটা আমরা ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি ইটের ভাটায় গিয়ে দেখে এসেছি যে ব্যবহৃত কাঁচামালের প্রারম্ভিকটা যোগ হয়। তাহলে আমরা প্রথমে বসাবো প্রারম্ভিক কাঁচামাল
এর সাথে আমরা যোগ করব হচ্ছে কাঁচামাল ক্রয়, এটা যোগ করব। তাহলে আমাদের প্রারম্ভিক কাঁচামাল ছিল 40,000 টাকা, আর কাঁচামাল ক্রয় হচ্ছে 1,60,000 টাকা। তাহলে মোট ব্যবহারযোগ্য কাঁচামাল হলো আমাদের 2 লক্ষ টাকা। এখান থেকে আমরা বাদ দিব, আমাদের এখানে সমাপনী কাঁচামাল আছে, সমাপনী কাঁচামাল। তো সমাপনী কাঁচামাল আছে আমাদের এখানে 2,000 টাকা, 20,000 টাকা। সমাপনী কাঁচামাল আছে আমাদের 20,000 টাকা। সমাপনী কাঁচামাল 20,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের থাকলো হচ্ছে 1,80,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। তাহলে আমরা এখানে আরেকবার দেখি প্লিজ। প্রারম্ভিক কাঁচামাল যোগ করলাম, এর সাথে যোগ করলাম কাঁচামালের ক্রয়। তো প্রারম্ভিক কাঁচামাল ছিল 40,000, আর কাঁচামাল ক্রয় আমরা যোগ করলাম 60,000, 1,60,000। তাহলে টোটাল আমাদের টাকা আসলো 2 লক্ষ। আর এখানে আমাদের সমাপনী কাঁচামাল আছে 20,000, এটা আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেটা বের হলো 1,80,000, সেটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নটি আমাদের এখানে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটি নির্ণয় করব খ নাম্বার প্রশ্নে। এখন আমরা খেয়াল করব আমাদের খ নাম্বার প্রশ্নে কি আছে। আমাদের খ নাম্বার প্রশ্নে আছে বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার সময় আমরা খেয়াল রাখবো যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা আমাদের লাগবে। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা ক থেকে নিয়ে আসবো। ক থেকে যে 1,80,000 টাকা হয়েছিল ওইটা আমরা যোগ করব। এরপরে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যোগ করব হচ্ছে প্রত্যক্ষ শ্রম। তো বলে রাখি যে আমাদের ভিডিওর টাইম শর্ট করার জন্য আমরা এটা আগে লিখে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং শর্ট টাইমের মধ্যে আপনারা ভালো বুঝতে পারেন। তো সেখানে আমরা প্রত্যক্ষ শ্রমটা যোগ করব। প্রত্যক্ষ শ্রম ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ শ্রম যোগ করে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। এখানে বলে রাখি যে প্রত্যক্ষ শ্রমের সাথে আরো অনেক বিষয় এখানে যেতে পারে। প্রত্যক্ষ শ্রম, উৎপাদন মজুরি, প্রত্যক্ষ মজুরি যেগুলো আছে এগুলো এখানে যোগ হবে। যদি আরো 2-1টি আইটেম থাকতো তাহলে আমরা এখানে যোগ করতাম। যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয়ের পরে আমাদের পণ্যটি চলে আসবে। আপনারা দেখছেন ভিডিওতে এটি পূর্বে যে প্রত্যক্ষ শ্রমিকদের কাজ শেষ হওয়ার পরে পণ্যটি আমাদের চলে আসবে কারখানায়। তো কারখানায় যখন আসবে তখন কারখানার খরচগুলো আমরা কারখানা উপরে ব্যয় হিসেবে হিসাবভুক্ত করব। তো কারখানা এখানে আমাদের অঙ্কের মধ্যে আছে কারখানার একটি খরচ সরাসরি দেওয়া আছে উৎপাদন ব্যয় বলে। তো উৎপাদন ব্যয় বলে আমরা এটাকে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমাদের ছিল হচ্ছে 2,40,000, আর 20,000 যোগ করলে আমাদের হলো 2,60,000 টাকা। এটা আমাদের উৎপাদন ব্যয় বের হলো। তো উৎপাদন ব্যয় বের হওয়ার পরে আমাদের চলতি কার্য যদি থাকে, যেহেতু এই অঙ্কটিতে চলতি কার্য নেই তাই আমরা চলতি কার্য যোগ করলাম না। যদি চলতি কার্য থাকতো তাহলে আমরা অবশ্যই যোগ করতাম। তো চলতি কার্য নেই, বাট তৈরি পণ্য আছে। তৈরি পণ্যের প্রারম্ভিক আমরা যোগ করব এবং তৈরি পণ্যের সমাপনী আমরা বিয়োগ করব। তো তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ করার পরে এবং তৈরি পণ্যের সমাপনী বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারে যে রিকোয়ারমেন্টটা আমাদের বলা আছে সেটা বলা আছে নিট মুনাফা নির্ণয় করো। তো আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়টি নিট মুনাফা নির্ণয় করতে প্রয়োজন হবে। তো আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ থেকে পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে আয় বিবরণী তৈরি করো, অর্থাৎ নিট মুনাফা নির্ণয় করো। তো নিট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বসাতে হবে বিক্রয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর যেটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদের মোট লাভ। এখন মোট লাভ থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের অঙ্কে যে আইটেমগুলো থাকবে সেগুলো বসাতে হবে। তার মধ্যে আছে অফিস এবং প্রশাসনিক খরচ, একটি খরচ। এখন আমাদের অফিস প্রশাসনিক আরো যদি খরচগুলো থাকে যেগুলো আমরা শিটে বা আমরা প্র্যাকটিক্যালে যে বিষয়গুলো দেখেছি এগুলো থাকতে পারে, এগুলো আমরা যোগ করব। এগুলো যদি না থাকে তাহলে অফিস এবং প্রশাসনিক খরচগুলো সরাসরি দেওয়া আছে, এটা বসাই দিলাম। এরপর আমরা দেখব বিক্রয় খরচ আছে কিনা। তাহলে আমাদের আছে বিক্রয় ও বিলি খরচ। তো বিক্রয় এবং বিলি খরচের মধ্যে যেটা আছে
সেটা আমরা এখানে যোগ করব। 25,000 এবং 30,000, তাহলে আমাদের এখানে টাকা আসছে 55,000। তো আমরা এখানে আমাদের মোট লাভ আছে 79,000, এখান থেকে আমরা 55,000 টাকা বাদ দিব। বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেট মুনাফা। তাহলে আমরা 79,000 টাকা থেকে মাইনাস করব 55,000 টাকা আমাদের। তাহলে এই অঙ্কটিতে আমাদের নেট লাভ এসে দাঁড়ালো হচ্ছে 24,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট মুনাফা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা আরেকবার দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমাদের অঙ্কে দেখো বিক্রয় দেওয়া আছে 3,30,000 টাকা। বিক্রয় থেকে আমরা সবসময় বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের মোট লাভ। মোট লাভ থেকে আমরা বাদ দিব আমাদের প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে আছে আমাদের অফিস এবং প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিলি খরচ। এগুলো হিসাব করে আমরা 55,000 টাকা পেলাম। মোট লাভ থেকে এই 55,000 টাকা বাদ দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা হচ্ছে আমাদের এই উৎপাদন ব্যয়, হচ্ছে এই অঙ্কটির নেট মুনাফা। তাহলে আমরা ক শিখলাম, খ শিখলাম, গ শিখলাম। আমাদের কতে প্রশ্ন ছিল ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। যেহেতু আমাদের প্রশ্নটি আসবে সৃজনশীল, সেহেতু আমরা স্টেপ বাই স্টেপ আমাদেরকে আনসার করতে হবে। যেমন প্রথম প্রশ্নটি ছিল ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করলাম। খতে প্রশ্ন ছিল বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম। এবং গতে ছিল নিট মুনাফা, আমরা নিট মুনাফা নির্ণয় করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, অঙ্ক শেখার সময় সবসময় আপনারা হাতে কলমে শিখতে হবে। যেমন আপনারা যারা সরাসরি এসে আমাদের ক্লাস করবেন, তারা কিন্তু দেখতে পাবেন যে আমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে হাতে কলমে ধরে ধরে শিখে থাকি। আমি যখন হাতে কলমে অঙ্ক করি তখন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে হাতে কলমে অঙ্ক করে। তো আপনাদের রিকোয়েস্ট, আপনারা হাতে কলমে বসে বসে শীট দেখে, বই দেখে, বোর্ড দেখে বসে বসে সব অঙ্কগুলো হাতে কলমে প্র্যাকটিস করেন, যাতে আপনারা পরীক্ষার হলে এটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন। আমাদের ক্লাসে আসুন, আমাদের ক্লাসে এসে সরাসরি ক্লাস করুন, তাহলে আপনারা অঙ্কগুলো আরও বুঝতে পারবেন। আমরা এটা বেসিক দেখলাম, একটা অঙ্ক শিখলাম। এখন আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন এই বিষয়গুলো প্রত্যেকটা ক্লাসে খুব সুন্দরভাবে আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন এবং উৎসাহ দিবেন, আমাদের চ্যানেলটা শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। মনে রাখবেন যে আপনার জন্য যদি একজন উপকৃত হয় তাহলে এটা আপনার জন্য ভালো। মানুষের উপকার করা কাজটা সবসময় ভালো। চেষ্টা করবেন যে কোনো মাধ্যমে যেন আপনার দ্বারা উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।